বলবিদ্যা, ঠিক আছে? বলবিদ্যা বা ওইখানে ওইখানে মানে আমরা যে সিলেবাসে দেখছি ওই সিলেবাসের নামটা ছিল গতিসূত্র। মানে আমরা যে সিলেবাসটা দিছিলাম এই চ্যাপ্টারের নাম আছে গতিসূত্র। আমরা আজকে এই চ্যাপ্টারটা পড়বো আর কি, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের মানে কিছু সূত্র আছে, এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, তো ফার্স্ট যেটা আছে যে আমরা জানি কি না, আচ্ছা একটা কাজ করি, আমি সূত্রগুলো যদি নিই। আচ্ছা দেখো, আমরা আজকে গতি সূত্র এই চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাকে প্রথমে যেটা জানতে হবে আর কি, যে বল নামে একটা জিনিস আছে, বল। এই বলকে আমরা প্রকাশ করব পি দ্বারা, মানে এফ অথবা হচ্ছে পি দ্বারা। তো আমরা এখানে পি দ্বারা প্রকাশ না করে আমরা বলকে এফ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। আচ্ছা, বল কি এটা জানি আমরা নরমালি, মানে আমরা কোনো কিছু ধাক্কা দেই না, মানে আমরা কোনো কিছু ধাক্কা দেই, ধাক্কা দিলে কি আমরা একটা বল প্রয়োগ করি, তাই না? তারপরে একটা পাথর আমরা উপরে উঠাই, মানে আমরা সব কাজে দেখব বল তো থাকেই। তো এই বলটা আসলে কি? এই বলটা হচ্ছে, ধরো এটা একটা বস্তু, এই বস্তুকে আমরা উঠাইতে চাই বা ধাক্কা দিয়ে সরাইতে চাই, তাহলে এই বস্তুর একটা নির্দিষ্ট ভর থাকবে, আর এইটা যে ত্বরণে চলবে, মানে আমরা ধাক্কা দিব, তো ধাক্কা দেওয়ার ফলে এটা একটা ত্বরণে চলবে, মানে এটা যদি গতিশীল হয় তাহলে কি অবশ্যই ত্বরণ থাকবে না? তাহলে এই জি যে ভাইয়া। ত্বরণে চলবে, ধরো বলটা এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এভাবে চলতেছে, তাহলে এই বস্তুটার ভর হচ্ছে এম, আর এ চলতেছে ধরো এ ত্বরণে, তাহলে এই বলটা হবে এফ ইকুয়াল এম এ। এটা আমরা জানি, অনেক ছোট 9-10 থেকে জানি যে বল সমান সমান এফ ইকুয়াল এম এ, মানে ভর গুণন হচ্ছে কি ত্বরণ। এটা বোঝা গেছে যে বল সমান সমান কি, ভর আর হচ্ছে ত্বরণ। বল ইকুয়াল ভর এবং ত্বরণের গুণফল, এটুক বুঝছি তো? আচ্ছা, জি ভাইয়া। এখন জি আমরা ভাইয়া। দেখব, টুলটা বারবার যাচ্ছে কেন? তাহলে বল ইকুয়াল এম এ পাইলাম, তাহলে এখন আমরা এই বলের এককটা একটু দেখব। আচ্ছা, ভরের একক কি বলতো? কেজি না? আর ত্বরণের একক কি? জি ভাইয়া। মিটার। এইটা মিটার সেকেন্ড ইনভার্স 2, এইটা কি বলের একক আসতেছে না? জি ভাইয়া। আচ্ছা, এই বলের এই এককটাকে মানে নিউটন বলে, ঠিক আছে? মানে নিউটন ইকুয়াল হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এইটাকে মানে এই পুরোটাকে আমরা নিউটন বলবি। এই জন্য বলের একক এইটাও, কেউ যদি বলের একক এইটা লেখে যে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 তাও হবে, অথবা এইটাকে আমরা নিউটন বলি। এই বোঝা গেছে বলের একক? আচ্ছা, এখন ভরবেগ বলে একটা কথা আছে। ভরবেগ আমরা জানি, ধরো এই বস্তুটা এই বেগে চলতেছে, তাহলে এম ভরের বস্তু ভি বেগে চলতেছে, তাহলে এর ভরবেগ কি হবে? এম ভি। মানে মানে ভর আর বলের গুণফলটাই হচ্ছে কি ভরবেগ। এই ভরবেগের মধ্যে দুটো কথা আছে না, একটা ভর একটা হচ্ছে বেগ, গুণ অবস্থায় আছে। তাহলে কি হবে? ভরবেগ ইকুয়াল কি বল আর হচ্ছে মানে ভর আর হচ্ছে বেগের গুণফলকে আমরা ভরবেগ বলবো। এই যে এই টপিকটা দেখো, এই যে ভরবেগ ইকুয়াল কি, ভরবেগকে প্রকাশ করি পি দ্বারা, পি ইকুয়াল এম ভি, মানে পি ইকুয়াল এম ভি। মানে ভর আর বলের মানে ভর আর হচ্ছে কি বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। তারপর আমরা বল এই টপিকটাও পড়ছি। আচ্ছা, এখন বলো তো ভরবেগের একক কি হবে? তাহলে মানে কেজি পার মিটার সেকেন্ড। কেজি পার মিটার সেকেন্ড, এই তো এটাই হচ্ছে আমার কি ভরবেগের একক। আচ্ছা, এখন আসলো ঘাত বল। এই ঘাত বলটা কি?
আচ্ছা, তো আমরা ক্রিকেট খেলি না? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ক্রিকেট খেললে মানে ব্যাট আর বল, ধরো কি বলবো তোমাদের মধ্যে, কি অনেকে তো ক্রিকেট খেলো তাই না, যে মানে কি বলার যখন বলটা করে, তো আর ব্যাটিং যখন বলটা হচ্ছে তোমার আঘাত করে মানে ব্যাটের সাহায্যে, এই যে এই আঘাত করার সময়টা খুব ছোট না? খুব অল্প সময়ের জন্য ব্যাট আর বল একসাথে হয় না? জি ভাইয়া। জি কিন্তু ভাইয়া। এই বল ওই ব্যাট দ্বারা যে বেগটা পায় এটা অনেক বেশি না? জি ভাইয়া। মানে তোমরা বুঝতেছো কিনা যে মানে একটা বল আর একটা ব্যাট যদি একসাথে লাগে, বলার যখন বল করে মানে বলটা কি হবে, বেগ অবস্থায় থাকে, তারপর ব্যাটিং কি করে, ওই বল দা মানে বলকে ব্যাট দ্বারা আঘাত করে, কিন্তু এই আঘাত করার সময়টা কিন্তু খুব ছোট, ধরো 1 সেকেন্ডও না, তাই না? কিন্তু এই 1 সেকেন্ডের জন্য দেখো বলটা এই দিক যাচ্ছিল, আর ব্যাট দিয়ে এদিকে আঘাত করলে তাহলে বলটা ওই 1 সেকেন্ডের জন্য দেখবা কি ক্ষয়ত হয়ে যায়, তাই না? এই যে অনেক বেগটা লাভ করে না? তাহলে দেখো খুব অল্প সময়ের জন্য যদি অধিক বেগ লাভ করে, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ঘাত বল। বুঝাইতে পারছি? মানে খুব অল্প সময়ে এর জন্য যদি অধিক বেগ অর্জন করে কোনো বস্তু, তাহলে এইটাকে আমরা বলবো, বা ওই যে বল প্রয়োগ করলাম ওই বলটাকে আমরা বলবো হচ্ছে ঘাত বল। বোঝা গেছে কি? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাই বুঝছি, মানে এখানে সীমিত সময়ের জন্য ঘটবে। হ্যাঁ, মানে সীমিত সময়ের জন্য জাস্ট আঘাত করবে, কিন্তু বেগটা অনেক হবে। ওই আঘাতের ফলে যে বেগটা পাবো এই বেগটা হচ্ছে অনেক হবে, এটাকে আমরা বলবো হচ্ছে ঘাত বল। এই ঘাত বলকে আমরা বের করতে পারি কি দ্বারা, সরি ঘাত বল, এই ঘাত বল, এই ঘাত বলকে যে দ্বারা প্রকাশ করা হয়, ঘাত বলকে যে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই ঘাত বলও ইকুয়াল কি বল গুণন হচ্ছে সময়। দেখো, ধরো ওই ব্যাটটা বলটাকে এফ বলে আঘাত করলো, ঠিক আছে? আর ধরো টি টি ইকুয়াল 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য, তাহলে এটা হচ্ছে সময়। তাহলে এই ঘাত বল ইকুয়াল হবে কি এই বল আর হচ্ছে সময়, কিন্তু এই সময়টা খুব অল্প হবে। বোঝা গেছে? খুব অল্প, 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম আর কি। তাহলে ঘাত বল ইকুয়াল কি আসলে কি বল গুণন সময়, মানে ঘাত বল ইকুয়াল বল, বলকে আমরা প্রকাশ করি এফ দ্বারা, এফ গুণন হচ্ছে সময়। এইটুক বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা এইটাকে একটু ভাঙ্গি, দেখো তাহলে এম কে যদি এই কি বলে এটা এফ কে যদি আমরা ভাঙ্গি, তাহলে এফ কে ভাঙলে আমরা কি পাবো বলো তো? ভর এবং ত্বরণ পাবো। হ্যাঁ এম এম। আচ্ছা, তার আগে আমরা আরেকটু ভেঙে আসি, দেখো আমরা একটু নিচে আসি, দেখো আমরা এইটুক এখন পর্যন্ত জানি বল ইকুয়াল এম এ জানি, তাই তো? এখন এই এম, এখন এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো তো। আমরা এইটা আগের চ্যাপ্টারে দেখছি মনে হয়। এই ত্বরণ, বেগ, বেগ ভাগ সময়। ত্বরণ ধরো আমি এই সূত্র থেকে নিচ্ছি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে ত্বরণ ইকুয়াল কি ভি মাইনাস ইউ ভাগ কি হবে টি, এইটুকুটা লেখাই যায়। তাহলে এখন এই এর পরিবর্তে এইটা তো আমরা লিখতেই পারি, তাই না? পারি। তাহলে এখন জি আমরা ভাইয়া কি বুঝছি। করি, এই ভাগ করে দেই, তাহলে এম ভি মাইনাস এম ইউ, এইটা কি আসে টি দ্বারা আমার হচ্ছে ভাগ হবে। তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি না এফ টি ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ, লেখা যায়? জি। জি ভাই। আচ্ছা, তাহলে এখন এইটুকু অংশকে আমরা কি বলছি? ঘাত বল বলি নাই, ঘাত বল। ঘাত বল বলছি বা জে বলছি। তাহলে ঘাত বল ইকুয়াল এইটা কি বলতো, ভরবেগের পরিবর্তন না? এইটুকু জি কি ভাইয়া। ভরবেগ, এইটুকু কি ভরবেগ না? তাহলে এটা কি ভরবেগের পরিবর্তন না? আচ্ছা, ভরবেগের পরিবর্তন জি ভাইয়া। বুঝতেছো এটা? আচ্ছা, তাহলে সহজ কথায় এখন আমরা যদি লিখি যে ঘাত বল জে ইকুয়াল আমরা জানি কি এফ গুণন টি, তাহলে এফ গুণন টি ইকুয়াল এম ভি মাইনাস এম
ইউ। এই ইকুয়েশনটা লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তাহলে যখন বল আর ত্বরণ দেওয়া থাকবে তখন আমরা কি করব? ঘাত বলটা এইভাবে বের করব। যখন ভর আর বেগ দেওয়া থাকবে তখন আমরা ঘাত বলটা এইভাবে বের করব। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো, বলো তো ঘাত বলের একক কি হবে? এইটা দেখো নরমালি মানে যে বলের যদি কেজি নিউটন হয় মিটার তাহলে সেকেন্ড ইনভার্স 2 তার সাথে গুণ হবে সেকেন্ড, তাহলে কি আসলো? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এটুক বোঝা গেছে? আর আমরা যদি সরাসরি ভরবেগ বসাই তাহলে এটা কি বসবে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে ঘাত বলের একক হচ্ছে কি এইটা, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এইটাকে আমরা এভাবেও লিখতে পারি, অথবা আমি যদি চাই যে এই মানে বলের একক কি নিউটন আর সেকেন্ডের সময়ের একক কি সেকেন্ড, তাহলে এটাও লিখতে পারি। তাহলে ঘাত বলের একক হচ্ছে দুইটা, মানে আমরা দুইভাবে লিখতে পারি, এইটা অথবা এইটা। বোঝা গেছে? জি ভাইয়া। কারো কোনো সমস্যা? এই সূত্রগুলো না না ভাইয়া। বুঝলে কিন্তু পরে পারবা না, ঠিক আছে? তো সূত্রগুলো একটু বুঝতে হবে। আচ্ছা, আমাদের ঘাত বল গেল। আচ্ছা, আমরা ভরবেগের, আচ্ছা তোমরা কি জানো ভরবেগের নিত্যতা সূত্রটা কি? ভরবেগের নিত্যতা সূত্র কি? m1 u1 plus m2 u2 না, আমি এটা equal বলি to নাই। m1 u ভরবেগের সূত্রটা প্র্যাকটিক্যালি বাস্তবে আসলে সূত্রটা কি বোঝায় এটা জানো? আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত বলি, মানে বাস্তবে সূত্র তো বিবৃতি মানে বইয়ের মতো করে দিবা। আমি মানে সূত্রের মূল কথাটা হচ্ছে যে শক্তির কখনো সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না। ঠিক আছে, এটা শুধুমাত্র পরিবর্তিত হয়। আর এটা হচ্ছে কি শক্তির মানে নিত্যতা সূত্র আর কি। তো আমাদের ভরবেগের সূত্রটা হচ্ছে কি ভরবেগটাও কখনো মানে একটা বস্তুর ভর যেটা মানে ভরবেগ, মোট ভরবেগ যেটা সেটাই থাকে। মানে আমি যদি একটু উদাহরণ দেই, ধরো এইটা বস্তু, এই বস্তুটার ভরবেগ, এর ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি ধরলাম, তাহলে এর ভরবেগ কি হবে? এম ভি। এখন এই বস্তুটাকে পাঁচটা ভাগে মানে পাঁচটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে, এইটা এইটা এইটা, আচ্ছা তিনটা ধরো তিনটা ভাগে বিভক্ত হয়েছে, তাহলে এটাকে 1, এটা 2, এটা হচ্ছে 3, মানে তিনটা খণ্ডে বিভক্ত হয়েছে। তাহলে এইটার ভর এম, এইটার ভর m1, এটার ভর m2, এটার ভর হচ্ছে m3। তাহলে এই তিনটা ভর কি মানে m1 যোগ m2 যোগ m3 ইকুয়াল m না? আচ্ছা, তাহলে এগুলো যে মানে তিনটা খণ্ডে বিভক্ত হয়েছে, এটার বেগ ধরো v1, v2 আর হচ্ছে v3। তাহলে এই মানে শক্তির নিত্যতা সূত্র বা ভরবেগের নিত্যতা সূত্র আমাকে বলে যে এই m1 v1 যোগ m2 v2 যোগ m3 v3 ইকুয়াল হবে mv। মানে এইখানে মোট ভরবেগ যদি ধরো 50 আসে, তাহলে এই তিনটার যোগ করেও 50 আসবে। এই কথাটা কি বোঝা গেছে? জি ভাইয়া বুঝছি। ভরবেগের নিত্যতা সূত্র সবাই বুঝছো? মানে মোট ভরবেগ যা থাকবে ওইটা দ্বারা আমরা যে কাজ করি না কেন, ওই সব কাজের মোট ভরবেগটাও ওই আগের ভরবেগের সমান হবে। বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাই। আচ্ছা, তাহলে ভরবেগের সূত্রটা অনুযায়ী আমরা কি জানি? ধরো এটা একটা বস্তু, কিভাবে বলি, আচ্ছা এটা বস্তু, তাহলে এইটা m1 এর একটা বস্তু, এইটা হচ্ছে m2 এর একটা বস্তু। তাহলে এইটা v1 বেগে চলতেছে, এটা v2 বেগে চলতেছে। আচ্ছা, এখন এ এদিকে চলতেছে, এ এদিকে চলতেছে। ধরো এই বস্তুটার বেগটা একটু বেশি, মানে v1 মানে v2-র বেগ থেকে v1 বেশি, তাহলে এইটা কিছু সময় পরে এই দুইটা বস্তু কি এক সময় মিলিত হবে?
আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া মিলিত হবে। কেন মিলিত হবে? কারণ এর বেগটা একটু বেশি, এই ভি ওয়ানটা একটু বেশি না? তাহলে কি এ একটা সময় গিয়ে কি এইটা আর এটা কি মিলিত হবে। তাহলে মিলিত হয়ে আবার ধরো একসাথে চলতেছে বা কিছুক্ষণ একসাথে চলবে। তাহলে এইটা কি দাঁড়াইলো দেখো তো, এই যে এম ওয়ান আর ভি ওয়ান আর যোগ যদি এই এম টু ভি টু দেই, তাহলে এই মিলিত হয়েছে, ধরো এখানে মিলিত হয়ে একসাথে চলতেছে, তাহলে মিলিত হয়ে কি হবে, এম ওয়ান যোগ এম টু, আর এই যে মিলিত হয়ে একসাথে চলতেছে এই বেগ, এখন এই দুইটা বেগ কি এখানে আমি ইকুয়াল দিতে পারি? বলো, এখানে কি ইকুয়াল দিতে পারি? জি আমার ভাইয়া কথাটা মনে হয় বোঝো নাই। মিলিত হওয়ার পরবর্তীতে এই যে দেখো, ধরো এই বস্তুটা এদিকে চলতেছে ভি ওয়ান বেগে, এই বস্তুটাও এদিকে চলতেছে ভি টু বেগে, কিছুক্ষণ মানে চলার পর এরা তারা মিলিত হলো, মিলিত হয়ে এখন একসাথে চলতেছে। তাহলে এই মিলিত হওয়ার ভর হচ্ছে এম, আর একসাথে চলতেছে বেগটা হচ্ছে ভি। তাহলে এই এরা যে চলতেছে এদের বেগ আর এদের বেগটা কি সমান না? মানে ভর বেগটা সমান না? এদের ভরবেগ আর জি ভাইয়া এদের ভরবেগটা কি বুঝতে পারছি সমান? ভাইয়া। কারণ আমরা শক্তির নিত্যতা সূত্র মানে হ্যাঁ ভরবেগের নিত্যতা সূত্র থেকে দেখে আসলাম যে এটা সমান ভরবেগে চলবে। তাহলে এখন এই দেখো এই দুটা ভরবেগ যোগ করছি আর এটার ভরবেগ, তাহলে মাঝে আমরা ইকুয়াল দিতে পারি কারণ এটা হচ্ছে সমান। বোঝা গেছে? জি তাহলে ভাইয়া দুইটা বস্তু যদি মিলিতভাবে চলে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন আরেকটু বাস্তবে আসো। তোমরা কখনো ওই যে মেলায় গিয়ে ওই যে বেলুন ফুটায় না বন্দুক দিয়ে, এটা ফুটাইছো? জি ভাইয়া টার্গেট, ভাইয়া। আমি ফুটাইছি। টার্গেট এই গেমটা খেলছো তো মনে হয়, তাই না? আচ্ছা, যখন তোমরা হচ্ছে এই বন্দুকটা ফুটাও, বন্দুকটা অবশ্য ঘাড়ের এখানে ঠাকাই আমরা, আর বন্দুকটা অনেক ভারী হয়, তাহলে ঘাড়টার এখানে একটু আঘাত পায় না? জি ভাই বা বন্দুকটা হ্যাঁ বন্দুকটা একটু হচ্ছে পিছনে চলে আসে না? জি ভাইয়া জি ভাই শুটের সময় পিছনে আসে। হ্যাঁ, তাহলে এটা কেন আসে, পিছনে এটা কেন আসে? আচ্ছা, এখন একটু দেখো, ধরো মানে কি বলবো, এটা ধরো বন্দুক, হ্যাঁ, আর এটা গুলিটা, এটা এটা হচ্ছে গুলি, আর এটা হচ্ছে তুমি। তো এখন প্রাথমিক অবস্থায় বন্দুক স্থির, গুলি স্থির, তুমিও স্থির, তাই না? জি ভাইয়া জি ভাই আচ্ছা আচ্ছা, এখানে আমি এটা বাদ দেই কারণ এটা আমার আর মেবি লাগবে না। আচ্ছা, এটা রাখলেও হবে, ঠিক আছে। তাহলে আমরা বন্দুক আর গুলি নিয়ে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে বন্দুক আর এটা হচ্ছে গুলি। তাহলে প্রাথমিক অবস্থায় কি? আচ্ছা, বন্দুকের ভর ধরলাম এম ওয়ান আর বন্দুকের বেগ ধরলাম ভি ওয়ান, সরি ইউ ওয়ান, আর গুলির ভর ধরলাম এম টু, আর বন্দুকের ভর সরি গুলির বেগ হচ্ছে ইউ টু। আমার কথা কি উল্টা হয়ে যাচ্ছে না? মানে কি বন্দুকের ভর এম ওয়ান আর বন্দুকের বেগ আমরা ধরলাম হচ্ছে ভি ওয়ান, আর গুলির ভর এম টু আর গুলির বেগ হচ্ছে ভি টু। এটুক বোঝা গেছে? তাহলে প্রাথমিক অবস্থায় যখন তুমি বন্দুকটা হাতে নাও তখন গুলিটার এই বন্দুকের বেগ কত থাকে বলো তো? বন্দুকের বেগ কি জিরো না? শূন্য থাকে ভাইয়া। আচ্ছা, তারপর গুলির বেগও কি জিরো না? জি তাই তো? তাহলে এখন এরপরে আমরা কি করি, একটা সময় মানে কিছু সময় পরে আমরা ওই মানে ট্রিগার করি, কি হয় তাতে গুলিটা বেগ মানে গুলিটা বের হয়ে চলে যায়, ঠিক আছে? তাহলে এম টু, আমরা এই গুলির যে বের হয়ে চলে গেল এটাকে ভি টু ড্যাশ বলতেছি, আর বন্দুকটা এম ওয়ান আর হচ্ছে ভি ওয়ান ড্যাশ। মানে এইটা কি ছিল, স্থির অবস্থায় হচ্ছে বেগ মানে ভরবেগ ছিল, আর এইটা কি আমরা ট্রিগার চাপার পরে ভরবেগ। এটা কি স্থির অবস্থায়
ভরবেগ, এটা হচ্ছে কি টিগার চাপার ভরবেগ। বোঝা গেছে? তাহলে এইটা কি সমান হওয়ার কথা না? মানে ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী মানে আমার m1 v1 যোগ m2 v2 ইকুয়াল m1 v1 ড্যাশ যোগ m2 v2 ড্যাশ। এটা মানে ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী তো এটা সমান হওয়ার কথা, তাই না? বুঝতেছো কি না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা দেখো এটার মান কি 0 না? কারণ এটা তো স্থির আছে, তাহলে বেগটা কি 0 না? এই v1 দ্বারা কি বোঝাচ্ছে যে যখন বন্দুকটা স্থির অবস্থায় আছে তখন কি তার বেগ হচ্ছে 0, তার মানে এই পার্টটুকু 0। তারপরে যখন বন্দুকটা স্থির অবস্থায় থাকে গুলিটাও স্থির অবস্থায় থাকে, তাহলে এই পার্টটুকু 0। এখন আমরা কি করলাম, ট্রিগার চাপলাম, এরপরে কি হলো, এই একটা বেগে গুলিটা বের হয়ে যায়, তাহলে সেটাকে বলছি আমরা v2। এখন এই বন্দুকটাও কি একটু নড়াচড়া করে না বা পিছনে পিছায় আসে, তাহলে এই বেগটাকে বলছি আমরা v1। তাহলে এই v1 ইকুয়াল কি দাঁড়াচ্ছে, v1 ড্যাশ ইকুয়াল কি দাঁড়াচ্ছে, এই m2 v2 m1 সামনে মাইনাস না? জি ভাইয়া। সামনে মাইনাস বুঝতেছো? কারণ এটা এই পাশে আসবে, এই পাশে এসে কি হবে, মাইনাস হবে। তাইলে যখন একটা ট্রিগার চাপার পর একটা বন্দুক থেকে গুলিটা বের হয়ে যায়, গুলিটা এই বেগে বের হয়ে যাবে, আর গুলির ভর হবে এইটা, আর এইটা হবে বন্দুকের ভর, আর বন্দুক এইটা হবে কি বন্দুকের বেগ, আর বন্দুকের বেগটা হচ্ছে আমার কি নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, পশ্চাৎ মানে নেগেটিভ হবে কিসের জন্য, যেহেতু এটা মাইনাস আসছে, এই মাইনাস আসার কারণে আমাদের বন্দুকের বেগটা আর গুলির বেগটা দুইটা বিপরীত দিকে হবে। এটাই কিন্তু বাস্তবে হয়, যে বন্দুক যেদিকে যায় তার পিছন দিকে মানে বিপরীত দিকে হচ্ছে কি মানে বন্দুকটার বেগ হয়। এটা কেন হয়, এই যে এই মাইনাসটার আসার কারণে। আর আমরা সূত্রে যখন অ্যাপ্লাই করব তখন আমরা এই মাইনাসটা না দিয়ে আমরা এখানে বলে দিব যে এটা পশ্চাৎ বেগ। পশ্চাৎ বলতে কি পিছনে বুঝাচ্ছে না? পশ্চাৎ বলতে কি পিছনে বুঝায়? জি ভাই। আচ্ছা, এই পিছনে Negative বুঝায়, number। এই জন্য আমরা এটা কথায় বলে দিব যে বন্দুকের পশ্চাৎ বেগ, এই জন্য আমরা এই সামনে মাইনাসটা দিব না। আর মাইনাস আশায় বুঝাচ্ছে কি যে বন্দুকের বেগ একদিকে হবে, গুলির বেগ অন্যদিকে হবে, এটা সবসময় বিপরীত দিকে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, মিলিত বস্তু দেখছি, বন্দুকের পশ্চাৎ বেগ দেখছি। আচ্ছা, আর আমাদের বেশি কিছু লাগবে না। আচ্ছা, এখন আচ্ছা ভরবেগের নিত্যতা সূত্র আমরা দেখছি। আচ্ছা, আর কিছু আছে? আচ্ছা, এখন আমরা ম্যাথে চলে যাই সরাসরি। দেখো, আর মনে হয় আমাদের কিছু নাই, বাকিটা দেখা যাবে। আচ্ছা, এগুলো চ্যাপ্টার অনেক ইজি, বুঝছো? আমি যে 2-3টা টপিক দেখাইলাম, এই 2-3টা টপিকই শেষ হয়ে যাবে। দেখো, একটি মানে 588 নিউটনের বস্তুকে এত ত্বরণে, আচ্ছা এইটা কি ত্বরণ না? জি ভাইয়া। জি ভাইয়া। ইলমা আছো? জি ভাই আছে। আচ্ছা, এইটা পড়ে বলো তো বল কত এখানে? ভাই এইটা সূত্র হবে F সমান ma, পরে F এর ত্বরণের মানটা বসাবো। হ্যাঁ বলো। এই যে এইটা দেওয়া আছে, এই যে এইটা একটা দেওয়াই আছে, মানে m বের করছি। এইটা দেওয়া m আছে, বের এইটা করবো কি ভাইয়া। বলো তো? m আছে, a আছে, m বের করবো।
এন বের করব। তোমরা কি আচ্ছা বাকিরা কি বুঝতেছো? কোথাও আচ্ছা এই দেখো এখানে কি বলছে, একটু ঝামেলা লাগাই দিছে। দেখো একটি এত নিউটন ওজনের বস্তু কে এত ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে ত্বরণ কত? 0.70 মিটার সেকেন্ড ইনভার্স 2। কত বল প্রয়োগ করতে হবে, তার মানে কি এফ এর মান চাইছে না? জি ভাইয়া। আচ্ছা এখানে দেওয়া আছে কি দেখো তো, এত ওজন, এটা কিন্তু মানে বস্তুর ভর না, ওজন কিন্তু। বুঝতে পারছো? এটা কিন্তু ওজন, ভর না। তাহলে ওয়েট দেওয়া আছে কত? 588 নিউটন। এখন আমাকে বের করতে হবে কি? বল। তাহলে বল ইকুয়াল আমরা কি জানি? এম এ। আমার লাগবে কি? ভর। তাহলে এই ওজন থেকে আমরা ভর পাবো না। ওজনের ভেতর তোমরা জানো কি না যে ওজন সমান সমান কি? ডাব্লিউ সমান সমান কি? এম গুণন জি। এম জি। তাহলে এই ডাব্লুর পরিবর্তে আমরা লিখতে পারি এম গুণন জি ইকুয়াল 588 নিউটন। তাহলে এম এর মান আমার দরকার, তাহলে কি হবে? 588 আর জির মান কত? 9.8। তাহলে কত হয় এটা? এটা বের করো কত হয়। 60 হয় ভাইয়া। আচ্ছা 60 60। ভাইয়া। তাহলে 60 এটার কেজি হবে না, একক, কারণ বলের একক ভরের একক কি? কেজি। তাহলে এখন এটার মান হচ্ছে 60, এর মান হচ্ছে কি? 0.70। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 42 নিউটন। এটাই হচ্ছে অ্যান্সার। এই ম্যাথ বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা বুঝি নাই। এবার কি দেখছে দেখো, এত কেজি ভরের একটি বস্তুকে কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এত বেগ বৃদ্ধি পাবে। 1 মিনিটে এত বেগ বৃদ্ধি পাবে। এত কেজি, তাহলে এম এর মান কত? 30 কেজি। বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে, তাহলে মানে কি এফ এর মান চাইছে না? এখন বলো তো 1 মিনিটে এর বেগ এত বৃদ্ধি পাবে। তাহলে এখন যেহেতু এফ চাইছে, তাহলে এফ ইকুয়াল আমরা জানি এম এ। তাহলে এই এম এর মান তো দেওয়া আছে, ত্বরণটা বের করতে হবে। তাহলে তোমরা কি এই অংশটুকু থেকে ত্বরণ বের করতে পারবা? মানে 1 মিনিটে এর বেগ এত বৃদ্ধি পায়, পারবা? জি ভাইয়া। এখানে দেখো টি ইকুয়াল কত? 60 সেকেন্ড। তাহলে বেগ বৃদ্ধি পায়। তাহলে এইটা কি আছে? ভি হচ্ছে কত? 36 মিটার, সরি কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার করলে কত হয়? কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড করলে কত হবে এটা? 3600 গুণ 3600 নাকি? স্যার 3600 ভাই, 3600 গুণ 1000 আচ্ছা গুড। ডিভাইডেড হচ্ছে 3600। হ্যাঁ 3600 গুণ হবে 1000 ভাগ হবে 3600। আচ্ছা তাহলে এটা আসবে হচ্ছে 10। এই তোমরা কি এটা কনভার্ট করতে পারো বাকিরা? এটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা কনভার্ট করতে পারো? না ভাইয়া। আচ্ছা এই যে দেখো আমি একটা কনভার্ট দেখাচ্ছি। ধরো এখানে একটা বক্স, এখানে কোনো একটা ভ্যালু আছে 5 7, যে কোনো একটা ভ্যালু। এটা আছে কি? কিলোমিটার পার হচ্ছে আওয়ারে আছে। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বক্স কিলোমিটার ভাগ হচ্ছে কি? ঘন্টা। আচ্ছা আমরা এক্সাম্পল দিলে আরো সুবিধা হবে। ধরো এখানে এখানে 5 আছে, তাহলে এখানে কি? তাহলে 5 কিলোমিটার, এটা কি আওয়ার ইনভার্স আছে, তার মানে আওয়ারটা পিছনে আসবে, মানে নিচে আসবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? এই কিলোমিটারটাকে মিটার বানাইতে হবে, আর এই ঘন্টাটাকে আমাকে কি করতে হবে?
সেকেন্ড বানাইতে হবে। তাহলে আমাকে বলো তো কিলোমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক কি? 1000 না? জি ভাইয়া। আর সেকেন্ড আর হচ্ছে ঘন্টার মধ্যে সম্পর্ক কত? 3600 না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইটা কি বড়, এইটা কি ছোট? তাহলে বড় থেকে আমি কোথায় আসবো? ছোটতে আসবো। তাহলে কি হয়, গুণ হয় না ভাগ হয়? বড় থেকে বড় থেকে ছোটতে গেলে ভাগ গুণ ভাগ হবে হবে ভাইয়া, ভাগ হবে। বড় থেকে আমি বড় আছে, আমরা যাব কোথায়? ছোটতে। তার মানে কি হবে? ভাগ হবে। গুণ হবে ভাই। ভাগ হবে ভাইয়া, ভাগ হবে। আচ্ছা ঠিক আছে, এত কনফিউশন থাকা লাগবে না। ধরো এটা আছে 5 মিটার, তাহলে আমি যদি এটাকে সেন্টিমিটার করি তাহলে 50 সেন্টিমিটার হবে না? গুণ হবে। জি তাহলে ভাইয়া। বড় না, থেকে আমি 500 হবে। 500 হবে 1 মিটার। আচ্ছা ঠিক আছে, 100 500 সেন্টিমিটার। সেন্টিমিটার হবে। হ্যাঁ, তাহলে দেখো এই যে বড় থেকে আমি ছোটতে আসছি, তাহলে কি করছি? গুণ করছি। তাহলে আমি যে বড় থেকে ছোট, তাহলে কি হবে? গুণ। আর যদি আমি ছোট থেকে বড়তে যাই তাহলে কি হয়? ভাগ হয়। ভাগ হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে এটা ধরো আমরা জানি যে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট। তাহলে এখন এই 5 কিলোমিটার আছে, তাহলে আমাকে 5 তো ঠিক আছে, 5-এর সাথে আমাদের কোনো সম্পর্ক না। কিলোমিটার আছে, আমাকে মিটার করতে হবে। তাহলে এটা কি আছে? বড় থেকে আমাকে ছোটতে যাইতে হবে। তাহলে বড় থেকে ছোটতে গেলে গুণ হবে, কিন্তু কত দ্বারা গুণ করব? এর মধ্যে সম্পর্ক কত? 1000। তাহলে 1000 দ্বারা গুণ করলাম। এখন নিচে এইটাকেও পরিবর্তন করতে হবে। এটা কি ঘন্টা আছে, সেকেন্ড বানাইতে হবে। তাহলে আছে কি ঘন্টা, বানাবো সেকেন্ড। তারপর কি 3600 দ্বারা গুণ হবে। এই তো। আর এখানে আমাদের কি ছিল? 36। তাহলে এখানে 36। বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের কাজ কি? তাহলে এটা হচ্ছে 10 মিটার। আচ্ছা 10 কি এটা? সেকেন্ড। তাহলে এটা টি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড, আর টি ইকুয়াল কি 60 সেকেন্ড। তাহলে এখন ত্বরণটা আমরা বের করতে পারবো না? ত্বরণ কত হবে বলো তো? এটা ত্বরণ কি হবে? এই 10 ভাগ 60 হবে না? তাহলে এম এর মান কত? 30 গুণন 10 ভাগ হচ্ছে 60। নাকি এটাও জানো না 10 ভাগ 60 আসলো কেমনে? জানি ভাইয়া। আচ্ছা, যদি যারা না জানো তারা এখানে দেখো যে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তাহলে এ ইকুয়াল এ না, এখানে আমরাই বসাই দিব। তাহলে এখন দেখো এই ভি এর মান কত? 10। ইউ এর মান কত? 0। এর মান কত? এর মান বের করব। সময় কত? 60। তাহলে এখন এ ইকুয়াল কি আসলো? 10 ভাগ 60। এটা বুঝছো? জি ভাইয়া। এখন আবার বলো না যে ইউ 0 কেন? বলো তো ইউ 0 কেন? আদিবেগ তো 0। এটা আদিবেগ। ভাইয়া 1 মিনিট পর যেহেতু এই বেগটা দিস, হ্যাঁ বলো। এখানে দেওয়া আছে 1 মিনিট পর মানে বেগ বৃদ্ধি পাবে, তাহলে এটাকে মানে v এর মান বৃদ্ধি দেওয়া পাইছে আছে, ভাই, আর তার 1 মানে মিনিট শেষ আগে u বেগটাই এর মান দেয়া আছে। 0 ছিল। 0 থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটা বৃদ্ধি পাইছে, আমরা ধরে নিলাম যে এটা 0 থেকে শুরু হয়েছে। মানে ব্যাপারটা বুঝতে পারতেছো কিনা? 0 থেকে শুরু হয়ে বৃদ্ধি পেয়ে 10 হয়েছে 1 মিনিটে। জি ভাইয়া। এখন তুমি যদি এটা 0 ধরতে চাচ্ছ না, তুমি ধরো আদিবেগ ছিল 10, ঠিক আছে? তাহলে 1 মিনিট পরে বৃদ্ধি পাইছে কত? 10। তাহলে টোটাল বেগ হবে কত? 20। একই কথা, বুঝছো? জি ভাইয়া। মানে আমি যদি একটু ফিগার দিয়ে দেখার ট্রাই করি, ধরো এইটা বস্তুটা ছিল, তাহলে 1 মিনিটে সে ধরো এই পথটুকু আসছে, তাহলে এই শেষ বেগটা বৃদ্ধি পাইছে, কিন্তু শেষ বেগটা না, শেষ বেগ বৃদ্ধি পাইছে কত? 10। তাহলে এখন এই বেগটা তুমি যদি 0 ধরো, তাহলে 0 প্লাস হচ্ছে 10, তাহলে 10। তুমি যদি এটা 5 ধরো, তাহলে এখানে 5 যোগ করতে হবে না, বৃদ্ধি পাবে যেহেতু। তাহলে এত ঝামেলা না করে আমি এটা 0 ধরলাম। নাকি তাও বোঝো নাই? জি ভাইয়া, বুঝছি তো। বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে এই এখন কি বল বের করতে পারবা না?
জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই যে ক্যালকুলেশন করে বল বের করবে, একক হচ্ছে নিউটন। আচ্ছা, এই ম্যাথটা একটু পড়ি, হ্যাঁ সবাই। গাছ থেকে 2 কেজি এর 2 কেজি এর একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে। মানে নারিকেল গাছ তো চেনো নাকি? ধরো এই যে জি এখানে ভাইয়া। নারিকেল গাছ, গাছ থেকে একটা নারিকেল সোজা নিচে পড়ছে এই জায়গায়, মানে নিচে পড়ে নাই তো, নিচে পড়তেছে আর কি। এই অবস্থায় গাছ থেকে 2 কেজি, এই নারিকেলটার ভর কত? এম কত? 2 কেজি। বাতাসের বাধা, বাতাসের বাধা এত হলে নারকেলটির ত্বরণ কত? আচ্ছা, এখন যদি বাতাস না থাকে, ধরো বাতাস নাই, তাহলে এই যে এইটা নিচে পড়বে না? তাহলে জি ভাইয়া। তাহলে এটা কি ভাবে নিচে পড়বে? এই সূত্র অনুসারে না? জি মানে ভাইয়া। এখানে m ইকুয়াল এর পরিবর্তে g হয়ে যাবে, কারণ এটা যেহেতু মানে ত্বরণের মানটা g, কারণ এটা অভিকর্ষ ত্বরণের ফলে কি হচ্ছে? নিচে পড়তেছে। তাহলে এটার মানে কি, এটা বল কত হবে? m এর মান কত? 2 আর 9.8 কত হয়? 18 কত হবে? এটা 19.6, তাই না? 19.6। জি ভাইয়া। আচ্ছা, এই যে মানে গাছ থেকে একটা নারিকেল নিচে পড়তেছে, তাহলে এই নিচের বলটা কত হবে? এইটা হবে। এইটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? জি ভাইয়া, এটুকু বুঝছি। এটা হচ্ছে বাতাস না থাকলে, ঠিক আছে? কিন্তু এই নিউটনে সে নিচে পড়ার কথা, বা এই বলটা তার অর্জন করার কথা, কিন্তু যেহেতু এখন এটা উল্লেখ করে দিচ্ছে যে বাতাসের বাধা, যেহেতু বাতাস আছে, তাহলে বাতাস বাধা দিচ্ছে কত? এই পরিমাণ বল না, 8.6। তাহলে এই পরিমাণ বলটা এখান থেকে বাদ দিতে হবে না? বুঝতেছো কি না? জি ভাইয়া, মানে ওই পরিমাণ বাধাটাকে অতিক্রম করে তাকে নিচে পড়তে হবে। হ্যাঁ, এই পরিমাণ বাধাটাকে অতিক্রম করে তাকে নিচে পড়তে হচ্ছে। তাহলে এখন এটাকে বাদ দিলে কত হয়? 11 নিউটন। মানে আমি একটু বলি, একটা গাছ থেকে একটা নারকেল নিচে পড়তেছে, তো ধরো বাতাস নাই, তার মানে গাছটা সোজা mg সূত্র মেনটেন করে নিচে পড়বে, কারণ m হচ্ছে ওই নারকেলটার ভর, আর gটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণে নিচে পড়বে। এখন ধরো বাতাসের বাধা, মানে বাতাসটাকে বাধা দিচ্ছে ওই নারকেলটাকে নিচে পড়তে, সেই বাধাটা কত? 8.6। তাহলে এই যে নারিকেল বাতাস না থাকলে যে নর্মাল পড়ে, সেখান থেকে এই বাধাটা বা এই বলটা কি বিয়োগ হবে না? কারণ বাতাস বাধা দিচ্ছে মানে কি? বা তুমি একটু চিন্তা করো যে তুমি সামনের দিকে আগাইতে যাচ্ছ, তোমাকে একটা বল বা তোমার একটা ফ্রেন্ড পিছন থেকে টেনে আসতেছে, তাহলে কি তোমাকে ওই যে ফ্রেন্ডটা টেনে আস রাখতেছে, অথবা টেনে না, সামনে থেকে বাধা দিচ্ছে, তোমাকে সামনের দিকে আগাইতে যাচ্ছে না, তাহলে তোমাকে ওর থেকে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে না? মানে তোমাকে এমন শক্তি প্রয়োগ করতে হবে, ওই সামনের বাধাটাকেও অতিক্রম করতে হবে, প্লাস আবার সামনে আগাইতেও হবে, ঠিক আছে? তাহলে ওই যে পরিমাণ শক্তি, আমি মনে হয় নিজে কমপ্লেক্স করে ফেলতেছি। ধরো এই যে বস্তু, এই বস্তুটা সামনের দিকে আগাইতে যাচ্ছে, আর এই যে এদিকে বাধা দিচ্ছে। ধরো এর 10 নিউটন বলে সে এদিকে আগাইতে যাচ্ছে, আর 2 নিউটন বলে এদিকে বাধা দিচ্ছে। তাহলে যদি যেতে চায়, তাহলে এই 2 নিউটনটা বিয়োগ হবে না? এই শক্তিটা এর ক্ষয় হবে না এইদিকে, এই জায়গায়? তাহলে এটা কি 8 নিউটনে এসে এইদিকে যাবে? এই লজিকটা বুঝতে পারছো?
এই ব্যাপারটা জি ভাইয়া। সবাই ভাইয়া। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক এইটাই এখানে ঘটছে যে বাতাস না থাকা অবস্থায় মানে কি সে এইভাবে 19.9 নিউটনে পড়ছে, মানে পড়তে চাচ্ছে বা পড়বে, কিন্তু বাতাসটাকে এই 8.6 এ বাধা দিচ্ছে, তার মানে কি বিয়োগ দিয়ে সে 11 নিউটনে নিচে পড়বে, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া, এখন আবার ত্বরণের মানটা বের করতে হবে না? হ্যাঁ 11 নিউটনের নিচে পড়বে। তাহলে এখন বলছে যে তাহলে নারিকেলটা ত্বরণ কত, তাহলে এখন আমরা কি করব, ত্বরণ বের করব। তাহলে এফ ইকুয়াল এম গুণন এ, তাহলে এ ইকুয়াল কত, এফ ভাগ এ, এফ ভাগ এম। তাহলে এফ এর মান কত 11, এম এর মান কত 2, তাহলে কি আসলো 5.5। এটা কি আসবে ত্বরণ, তাহলে মিটার সেকেন্ড ইনভার্স 2। এই ম্যাথটা বুঝতে পারছো? জি ভাইয়া। ভাই। বোঝো না এরকম এমন কেউ আসছো? বলো বোঝো নাই এমন কেউ আছো? ভাইয়া বিয়োগের ব্যাপারটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা তুমি সামনের দিকে হাঁটতেছো, এখন তোমার একটা বান্ধবী তোমাকে হচ্ছে সামনের দিকে যাইতে দিচ্ছে না, কিন্তু তারপরেও তুমি যাবা, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে? ইলমা বলো কি করতে হবে তাহলে তোমাকে? কি করবো? ওর থেকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে না তোমাকে, সামনে যে ও যে শক্তিটা দিবে ওর থেকে বেশি শক্তি প্রয়োগ করে ওকে পরাজিত করে সামনে যাইতে হবে না? জি ভাইয়া। আচ্ছা তাহলে ধরো তোমার ও ও যে শক্তি দিচ্ছে সেটা তোমাকে 5 নিউটন শক্তি দিচ্ছে, আর তোমাকে তাহলে কি তুমি ধরো 10 নিউটন শক্তি প্রয়োগ করতে পারো, তাহলে এ তোমাকে কি 5 নিউটন শক্তিটাকে ক্ষয় করতেছে না তোমার? জি ভাইয়া। তাহলে ক্ষয় করলে কি তোমার থেকে এখন এই 5 নিউটন শক্তি বিয়োগ হয়ে যাবে না? জি। আচ্ছা এখন এখানে দেখো এদিকে নারিকেলটা পড়তেছে, ঠিক আছে? হ্যাঁ রাখো আমি আসতেছি। আচ্ছা এদিকে নারিকেলটা পড়তেছে, হ্যাঁ আচ্ছা তোমরা একটু ওয়েট করো। আচ্ছা তোমরা আচ্ছা আমার কথা শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা ইলমা দেখো তাহলে এই মানে কি বলবো এটা, এই নারকেলটা এদিকে সোজা পড়তে পারে কত 19 পয়েন্ট এত নিউটনে, এখন বাতাসটাকে বাধা দিচ্ছে, তাহলে বাতাসের বাধা হচ্ছে 8.6, তাহলে এখন সে কি এটাকে বিয়োগ করে সে নিচে পড়বে না? জি ভাইয়া। এখন বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এই ম্যাথটাই হচ্ছে ডুয়েটে দিছিল, এটাই হচ্ছে ডুয়েটে ছিল, ঠিক আছে? ডুয়েট কত সালে আমরা পরীক্ষা দিছি, তার আগের বার কত 18-19-এ এই ম্যাথটাই ডুয়েটে ছিল। সবাই বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া। কোনো সমস্যা? না ভাইয়া। আচ্ছা এই পর্যন্ত বুঝছো তো নাকি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমরা ওইখানে গতির ম্যাথ আছে, এটা কালকে করব।
আচ্ছা এই ম্যাথটা একদম পড়ো তো, এই ম্যাথটা পারবা না? দেখো তো, এত ভরের একটি গাড়ি এত বেগে অবস্থায় একটি দেওয়ালকে আঘাত করে, ঠিক আছে? মানে এত ভরের একটি গাড়ি এত বেগে একটি দেওয়ালকে আঘাত করে, তাহলে আঘাতের পর এত মানে আঘাত আঘাত এত সময় ধরে চলে, মানে স্থির হয় বলতে এই সময় ধরে আঘাতটা করে, মানে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে একটা দেওয়াল, দেওয়ালের এই যে একটা এত ভরের একটা গাড়ি, ধরো এই যে গাড়িটা এই দেওয়ালকে আঘাত করছে, হুম, তাহলে কত, মানে এই গাড়িটার ভর দিছে কত, m ইকুয়াল 1350, আর গাড়িটার বেগ তার, এখন তোমরা এক কাজ করো তো, এই 80 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো তো, কত হয়? নিয়ে আসো। ভাই 22.2222 আসছে। ভাইয়া 22 পয়েন্ট। ভাইয়া 22.22। আচ্ছা 22.22, তাহলে 22 পয়েন্ট, আচ্ছা 22 পয়েন্ট হচ্ছে 22, এই দেওয়ালকে আঘাত করে এবং আঘাতের পর এত সময় স্থির হয়, মানে আঘাতের পর এত সময় স্থির হয়, তাহলে বলের ঘাত কত? তাহলে আঘাত কত সময় ধরে চলে? এই সেকেন্ডে চলে, তাহলে বলের ঘাত, তাহলে এখন বলের ঘাত তোমরা নির্ণয় করতে পারবা? বলের ঘাত, তাহলে বলের ঘাত যে ইকুয়াল, দেখো তো এখানে কি দেওয়া আছে, এখানে ভর আর বেগ দেওয়া আছে ভাই। হ্যাঁ এই যে দেখো এত সময় আঘাতের পর স্থির হয়, তার মানে স্থির হয় বলতে কি বুঝাচ্ছ, মানে এই দেওয়ালে আঘাত করার পর গাড়িটা আঘাত এত সময় ধরে করে তারপরে স্থির হয়, তার মানে কি শেষ বেগটা জিরো শেষ হয়ে যায়। বেগটা শূন্য। তাহলে আমরা জানি কি এই ঘাত বল আমরা এই দুই ভাবে বের করতে পারি, এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, তাহলে এখন আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি পেজেরটা দিয়ে নেই। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো তো এম, তাহলে এইটা কি ভর 1350, এই বেগটা কত, এই যে সরি শেষ বেগ কত, 0 মাইনাস এম, তাহলে আচ্ছা আমরা আরেকটু সহজ করে নেই, এই এমটা আমরা কমন নিতে পারি, দেখো তো এই এম ভি মাইনাস ইউ, তাহলে এই এম এর মান আমরা বসাই দিব, এটা কি 0, এটা মানে কত 22.22, তাহলে এইটা ক্যালকুলেশন করলে রেজাল্ট, কিন্তু রেজাল্টের সামনে কি আসবে, একটা মাইনাস আসবে, এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, বেগটা উল্টায়, মানে উল্টায় গেছে আর কি, তো এই মাইনাসটা আমরা ইগনোর করলেই হবে, এম গুণন 22.2, কারণ এই বেগটা হচ্ছে কি যে প্রত্যেক আঘাতের একটা মানে বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, ধরো এইদিকে আঘাত করলাম আবার এইদিকে আঘাত করলাম, তাহলে এই বেগটাকে আমরা পজিটিভ ধরবো, এই বেগটা কি নেগেটিভ, অথবা এইটাকে পজিটিভ ধরলে এইটাকে নেগেটিভ। বুঝতে পারছো কি না? এটা পারা যাবে? ভাইয়া মাইনাস মান আসলো, মাইনাসটা কি করব? আমি তো সেটাই বললাম। আচ্ছা মাইনাস মানটা টোটালি ইগনোর করবা, তাহলেই হয়ে যাবে। মানে প্রত্যেকটা বস্তুর একটা ক্রিয়া ও প্রতিক্রিয়া থাকে, তাই না? ক্রিয়া এবং অ্যানসার লেখার সময় কি ডিরেকশন চেঞ্জ করে দিতে হয়? না না, তোমরা মাইনাসটা ইগনোর করে, ভাইয়া শুধু মাইনাস বাদ দিয়ে যেটা অ্যানসার হ্যাঁ হবে মাইনাস ওইটা বাদ লিখে দিয়ে দিব। যেটা থাকবে এটা অ্যানসার করলেই হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা আমার ক্লাস চলতেছে তো।